যে বাবা হিসেবে কমল মিত্র? আসলে আমার বাবা অভিনয় করতেন ঠিকই, কিন্তু বাবা সেটা মনে করতেন যে বাবা সেটা কাজে যাচ্ছেন, তার সঙ্গে বাবা পারিবারিক জীবনটা সম্পূর্ণ আলাদাভাবেই দেখেছেন। আচ্ছা। বাবা কাজ করতেন, বাবা খুব জমাটি আড্ডাবাজ মানুষ ছিলেন। বাবা যখন কাজের সময় আড্ডা দিচ্ছেন, সবই করছেন, বন্ধুদের সঙ্গে গল্প করা সবই, কিন্তু যেই কাজ শেষ হতো বাবা বাড়ি চলে আসতেন। মানে সেইটা বাবা কোনো করতেন না। আর বাড়ি যে আসতেন, এসে সারাদিনের যেসব মজার মজার ঘটনা হতো সেগুলো আমাদেরকে বলতেন। আর আমরা খুব সারাদিন অধীর আগ্রহে বসেই থাকতাম বাবার সেই সব গল্প শোনার জন্য। আপনারা 3 ভাই বোন? আমরা 3 ভাই বোন। আমার সব থেকে বড় দিদি, তারপর মাঝে দাদা, আমি ছোট। আচ্ছা। তো বাবা এমনও হয়েছে, মানে তখনকার কালে তো মোবাইলের যুগ ছিল না, কিন্তু বাবা যদি কোনোদিন কাজে আটকে গেছেন, হয়তো কোনো নাটকের কাজে বা সিনেমার কাজে, বাবা কিন্তু এক হয় টেলিফোন করে, না হলে লোক পাঠিয়ে বাড়িতে খবর দিয়েছেন যে আমার ফিরতে দেরি হবে। বাবা খুব মানে নিয়মানুবর্তিতার একটা মানে খুব বাবা ছিল আর কি। মানে শুটিং এ গেছে বলে যে মানে বাড়ি ঘর ভুলে যাবে সেরকম কোনো ব্যাপার না, কোনোদিন না। মানে এমনও হয়েছে যে বাবা কোনোদিন, আমার খেয়াল নেই যে বাবা কাজের পর বাইরে যে বন্ধুদের সঙ্গে খেতে চলে গেলেন বা কিছু, তা না। বাবা খুব বাইরে খাবার খেতে ভালোবাসতেন, কিন্তু বাবা সবসময় নাটকের পর হয়তো অত রাত্রিরে ফিরছেন, 9:30 10টা হয়ে যাচ্ছে, কিন্তু বাবা খাবার কিনে আনছেন, নিয়ে সেইটা বাড়িতে সবাই মিলে খাচ্ছি। তো বাবা খুব স্নেহপ্রবণ মানুষ ছিলেন, খুব কর্তব্যপরায়ণ ছিলেন। আর আমাদের ছোটবেলায় আমাদের মানে বাবা নিজে থলি হাতে মানে বাজার যেতেন, যদুবাবুর বাজারে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাবা এত তখন নামকরা অভিনেতা, হঠাৎ করে বাবা কেন নিজেই বাজার যাচ্ছেন, কাজের লোকও তো পাঠাতে পারতেন। হ্যাঁ, কিন্তু তা না, বাবা কেন যেতেন যে বাবা নিজের পছন্দ মতো বাজারটা করবেন বলে। আর বাবার একদম মুখস্থ ছিল আমাদের 3 ভাই বোনের যে কার কোনটা পছন্দ, বাবা ঠিক সেই জিনিসগুলো বাজার থেকে কিনে আনতেন। মানে একজন বিখ্যাত অভিনেতা, তার মানে অভিনয়ের পাশাপাশি সে একজন মানে সংসারী মানুষ হিসেবেও ভীষণ সফল। একদম একদম। আর মানে খুব সিনেমার জাদ্রেল কমল মিত্র, যেটা মানে দর্শক তাকে জাদ্রেল বাবা হিসেবেই সিনেমায় জানে, উত্তম কুমার বা সুচিত্রা সেনের জাদ্রেল বাবা। তো সেই জাদ্রেল বাবা কমল মিত্র বাস্তবে কতটা জাদ্রেল ছিলেন? না, জাদ্রেল বললে কি হয়েছে, বাবা অ্যাকচুয়ালি কিন্তু খুব মানে বাবার মনটা খুব নরম ছিল, খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু বাবার যে অভিনয়গুলো এখন দেখা যায় তাতে বাবার সবই ওই জাদ্রেল চরিত্র, রাগী বাবা, মেজাজি বাবা, সেইগুলোই এখন দেখা যাচ্ছে বলে লোকের মনে একটা ওই রকমই ধারণা হয়েছে। হ্যাঁ, কিন্তু বাবা তা ছিল না। বাবা রাগী ছিলেন, এটা কোনো সন্দেহ নেই, রাগী ছিলেন, কিন্তু বাবা যখন তখন রেগেও যেতেন না। বাবা রেগে যাওয়ার কারণ হলেই রাগতেন। আমরা যে ছোটবেলায় বকা খাইনি তা না, মানে তার কারণ হয়েছে বকা খেয়েছি, কিন্তু সে রাগ বাবা তাড়াতাড়ি চলে যেত। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা বললে লোকে হয়তো অবাক হবে, আমরা প্রত্যেক বছর যখন নতুন ক্লাসে উঠতাম 3 ভাই বোন, সমস্ত বই খাতা নতুন। বাবা যদু বাজারে একটা নাগ পেপার হাউস বলে দোকান ছিল তখন, সেখান থেকে ব্রাউন পেপারের রোল এনে বাবা প্রত্যেকটা নিজে মলার দিত, ট্যাগ লাগিয়ে রোল নাম্বার লিখে দিত। এই রকম মানে প্রত্যেকটা, মানে এতই ঘরোয়া মানুষ ছিলেন বাবা। তো আমার বাবা না প্রচুর পড়তেন, মানে বাবা ইনফ্যাক্ট বাবার পুরো লাইব্রেরিটা দান করে গেছে নন্দনে। হ্যাঁ, তো বাবা প্রচুর পড়তেন। তো বাবা তখনকার দিনে না বিদেশি বই কেনার খুব সুবিধা থাকতো ছিল। তো উনি বাবা ওনার কথা শুনে মানে একনিষ্ঠ পাঠক ছিলেন উনি খুব। বাবাকে ওই ল্যান্সডাউন রোডের বাড়িতে অনেকে দেখেছে, ওই ঘরটায়, সামনের ঘরটায় আমরা বৈঠকখানা ঘর বলতাম, বাবা বৈঠকখানা বলতো বলে, বাইরে বসে বই পড়তেন। হ্যাঁ, কারণ ওই বসার ঘরটাতে বাবা বাড়িতে থাকলে এক হয় পাঠ মুখস্থ করা বা কারেকশনস করা বা ফুটনোট লেখা কোনো বইয়ে যেটা করবে নাটকে, বা এইরকম বই পড়া, এগুলো বাবা সব ওখানে করতেন। তো ওইখানে শিশির ভাদুরী বলতে বাবা পুরো সেট কিনেছিলেন। আর তখন নর্থ ক্যালকাটায় 4টে স্টুডিও ছিল, তো কলকাতায় 14টা। তো বাবার সব কটা স্টুডিওতে অভিনয় করেছে। তো আর স্টেজ যতগুলো পাবলিক স্টেজ ছিল প্রত্যেকটাই করেছে বাবা। হ্যাঁ, তো এইবারে নর্থ ক্যালকাটায় যেদিনই বাবার অভিনয়ের মানে শুটিং থাকতো, বাবা একটু আগে একটা বই নিয়ে গিয়ে ওনার সঙ্গে ডিসকাস করতো। এক একটা লাইন মানে বই পড়া, উনি বলতেন যে এটা স্কুল কলেজে পড়া শেক্সপিয়ার না, এটা অন্যভাবে পড়তে হবে। মানে উনি একটা লাইন তুলে সেটা কতভাবে অ্যাক্টিং করে করা যায় সেইটা বাবাকে শিখিয়েছিলেন, অভিনয়টা এইভাবে। আর বাবা ভীষণ খাদ্যরসিক ছিল। রয়্যাল ইন্ডিয়া আছে চিতপুরে, বাবার ওর বিরিয়ানি ভীষণ পছন্দ ছিল। আর বাবা রেগুলার ওখান থেকে কিনে আনতো। বাবা কখনো কোনো দিন
কাজের পর বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে কোথাও খাননি, বাবা সবসময় আমাদের সঙ্গে মানে বাড়িতে নিয়ে আসতেন, নিয়ে খেতেন। তারপরে তখন চাইনিজ ছিল চাংওয়া, জিমিস কিচেন, বাবা থিয়েটার করে রাত্রিরে ফেরার সময় কিনে আনতো। হ্যাঁ, আর আমরা তখন ছোট তো ঘুমিয়েই পড়েছি, হয়তো মা ডেকে দিত, তো বাবা নিয়ে এসছে রে দেখ। এমনি বাড়িতে কি মানে কি রকম খাবার উনি পছন্দ করতেন, মানে বাঙালি খাবার কি ভালো লাগতো? বাবা একটু মানে খাদ্য রসিক ছিলেন, রুটি বাবা জীবনে খেত না। বাবার হচ্ছে পরোটা, কচুরি, লুচি, চপ, কাটলেট, ফ্রাই, এই জাতীয়, মানে মাছের ঝোল না, মাছ হলে কালিয়া, এরকম, মানে বাবা একটু খাবারের দিকে ইয়েছে, খুব ভালোবাসতো, মানে খুব খাদ্যরসিক ছিলেন, কিন্তু মানে একদম মিষ্টি খেতে ভালোবাসতো ভীষণ। কিন্তু শেষের দিকে একটু কন্ট্রোল করতে হয়েছিল, হালকা একটু সুগার হয়েছিল বলে। কিন্তু বাবা শেষ দিন অবধিও একদম সোজা, মানে বাবার ওই যে চেহারা সিনেমায় দেখেছো, বাবা ওইরকমই ছিলেন, সোজা, মানে একটু ঝুঁকে পড়েননি বা কিছু। এবং সেটা সব দিক থেকে, নিজের সিদ্ধান্তের দিক থেকেও, শরীরের দিক থেকেও। হ্যাঁ, তার কারণ তুমি ভাবো না, একটা অভিনেতা যে অভিনয় করে যা ইনকাম করতো, বিশেষত তখনকার কালে বলছি, সেইটাতে তখন তারা যথেচ্ছ খরচা করে ফেলতো। অনেকের এমন হয়েছে যে পরে খেতে পাচ্ছেন না, ভাড়া বাড়িতে যেতে হয়েছে। হ্যাঁ, আমার বাবার তো কোনো পেনশন নেই, কিন্তু বাবার 10টা বছর যে বেঁচে ছিল, বাজারে একটা টাকা কেউ বলতে পারবে না ধার বাকি আছে বাবার, কিন্তু কি করে চালিয়েছে। তাহলে এরকমই বাবা। আর আমার মারও খুব অবদান আছে। একটা বিরূপ ঘটনা বলবো না, মানে একটা মানে কি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে কমল মিত্র নিজেকে সরিয়ে নিলেন সিনেমা জগৎ থেকে, তো সেটা যদি আপনি বলেন। যে না, অ্যাকচুয়ালি দুটো কারণ। একটা হচ্ছে বাবা ফিল করতে থাকছিল যে বাবার পাশে দাঁড়িয়ে যারা অভিনয় করে সব এক এক করে চলে গেছে। অসিত বরণ বাবার খুব বন্ধু ছিল, উনি মারা গেছেন। ভানু ব্যানার্জি অনেক ছোট, ভানু কাকা, তারপরে উত্তম কুমার, জহর রায়, তারপর স্টলওয়ার্ড যারা আগেকার, ধরো তো তারা তো চলেই গেছেন, ছবি বিশ্বাস, নরেশ মিত্র, তারপরে জহর গাঙ্গুলি। আশেপাশে অভিনয় করার লোক কমে যাচ্ছে, যে কাদের সঙ্গে গিয়ে অভিনয় করব, হাতে গোনা লোক, এটা একটা ছিল। আর তাছাড়া যেটা আরেকটা, বাবা তো বাবা একদিন স্টুডিওতে অভিনয় করতে ঢুকছে কোনো একটা শুটিংয়ের কাজে, হঠাৎ শুনতে পেলো পেছনে দুজন নবাগত আর্টিস্ট আর কি বলতে বলতে ঢুকছে, সামনে এক ভদ্রলোক যাচ্ছেন, তিনি খুব নামকরা পরিচালক ছিলেন, আমি নামটার এখন বলছি না। তাকে দেখিয়ে নিজেদের মধ্যে বলছে যে ওই ভদ্রলোক কে যাচ্ছে রে। তো এইটা বাবাকে খুব ধাক্কা দিয়েছিল, যে আমার থেকে সেই পরিচালক আর 1000 বছরে তৈরি হবে না যে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো বাবা তখন মনে হলো যে আরে ও তো আমার থেকেও সিনিয়র, আমার আগেও তো ও ক্যামেরাম্যান হিসেবে শুরু করে পরে ডিরেক্টর হয়েছেন, তো তাহলে ওকে যদি আজকে এটা বলে, তাহলে দুদিন বাদে তো আমাকেও বলতে পারে। হ্যাঁ, আমাকেও। আর আরেকদিনও বাবা স্টুডিওতে শুনছে কয়েকজন বসে গল্প করছেন, নিয়ে বলছেন যে অহেন্দ্র চৌধুরী আর মানে ফিল্মের জন্য কি করেছেন, শিশির ভাদুরী কি করেছেন, কিছুই তো এনারা করেননি। এই রকমটা শুনে বাবার মনে হলো যে যেখানে অভিনয় মানে এই শিল্পেরই কোনো কদর নেই, সেখানে আর থেকে করব কি। মানে যে অহেন্দ্র চৌধুরী শিশির ভাদুরী সম্পর্কে লোকে এই কথা বলতে পারে, তাহলে কমল মিত্র তো মানে তার কাছে অনেক ছোট। বাবা তো নিজেকে মনে করছে যে আমি তো সত্যি অনেক পরে শিশির ভাদুরী বা অহেন্দ্র চৌধুরীর কাছে ছোট, একদমই তাই। তো ওদের নিয়ে যদি এই কথাটা বলতে পারে, তাহলে আমাকে নিয়ে কি কথা বলবে। সেখান থেকে মনটা ভেঙে গেল। হ্যাঁ, সেটাতেই বাবা, এই দুটো কারণেই বাবা স্থির করলো যে আমি একদম ছেড়ে দেবো। আর বাবার মনে এতটাই দৃঢ়তা ছিল, বাবা যেটা মনে করবে বাবা সেটা করবে। বাবার মানে কোনো তুমি মানে বাবাকে ঠলাতে পারবে না। তো বাবা যে ঠিক করেছে ছেড়ে দেবে, হুকুম নড়বে না। তো বাবা সেই ছেড়ে দিল। তারপরে কোনো অফারই তো বাবা, আমি বললাম কোনো অফারই আর নেননি।